স্টুডেন্টস আজকে আমাদের যে ক্লাসটা ভোকাবুলারি বিল্ড আপ অবজেক্টিভ এন্ড ডেসক্রিপটিভ ইংলিশ এন্ড WBCS প্রিলিম স্পেশাল 13/4/2021 এর ক্লাস। তো যেরকম আমরা চারটে সিনোনিম, চারটে অ্যান্টোনিম এগুলো শিখি, তো সেরকমই আমরা প্র্যাকটিস করব এবং এগুলো সব পরীক্ষায় আসা কোশ্চেন স্টুডেন্ট। তো প্রথমে তোমরা সিনোনিম সিলেক্ট করবে। জোভিয়ালের সিনোনিম কি হবে স্টুডেন্ট? জোভিয়ালের সিনোনিম কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করো, ভয়ের কোনো কারণ নেই। আগে অবশ্যই নাম্বারটা দেবে, তোমার উত্তরের আগে অবশ্যই নাম্বারটা দেবে এবং নিজেরা তোমরা দেখে নেবে কত মার্কস পাচ্ছ। ধরে নাও এটা ওয়ান টাইপ অফ এক্সামের মতোই। ভেরি গুড স্টুডেন্টস, যারা আনসার করেছো একের বি, যারা আনসার করেছো একের বি, আনসার উইল বি বি, বিকজ জোভিয়ালের মানেটা কি? জোভিয়ালের মানেটা হলো তোমার গুড হিউমার, যার মধ্যে একটা গুড হিউমার আছে। মেরি বলতে পারো। মেরি অ্যাকচুয়াল মিনিংটা হলো চিয়ারফুল বা লাইভলি, চিয়ারফুল অথবা লাইভলি। চিয়ারফুল অথবা লাইভলি, গুড হিউমার অথবা মেরি মানে যে সব সময় সদা আনন্দে থাকে, মানে যাকে বাংলায় বলতে পারো সদা প্রাণবন্ত। ওকে, যাকে বাংলায় বলতে পারো স্টুডেন্ট প্রাণবন্ত, বাংলায় বলতে পারো প্রাণবন্ত। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? তো এই ক্ষেত্রে আমাদের মিনিংটা হবে মেরি। আর রিভোল্ট মানে কি? রিভোল্ট মানে হলো বিদ্রোহ, মনে রাখবে। রিভোল্ট মানে হলো স্টুডেন্ট বিদ্রোহ। ওকে, আর ডিজি মানেটা মনে রাখতে পারো, ডিজি মানেটা হলো কনফিউজড। কনফিউজড মনে রাখতে পারো। আর বিশেষ করে এই ইনক্রেডুলাস, ইনক্রেডুলাস, ক্রেডুলাস মানে যাকে ইজিলি বিশ্বাস করা যায়, আর ইনক্রেডুলাস মানে হলো আনবিলিভেবল। আনবিলিভেবল, ওকে, যেটাকে সহজে বিশ্বাস করা যায় না। একটু মনে রাখার চেষ্টা করবে। রিভোল্টিং এর ক্ষেত্রে, রিভোল্টে যেমন বিদ্রোহ আমরা দিতে পারি, সেটার ক্ষেত্রে আমরা দুটো সিনোনিমও একটু মনে রাখি। যেমন বলতে পারি হরিবল, এই সিনোনিমটা আমি দেখেছি পরীক্ষায় দিয়েছে একবার, ভয়াবহ এরকম বোঝাতে, বা ডিসগাস্টিং বোঝাতে। এই দুটো ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় এই দুটোকে সিনোনিম দেয়। অ্যাকচুয়ালি রিভোল্ট মানে বিদ্রোহ, তো এই সিনোনিম দুটো কিন্তু পরীক্ষায় আমি দেখেছি স্টুডেন্ট দিয়েছে। হ্যাঁ, মিউটিনি বলতে পারো, কিন্তু এই দুটো দিয়েছে। ওকে, মনে রাখার চেষ্টা করবে। হরিবলটাকেও দিতে পারো অথবা ডিসগাস্টিংটাকেও দিতে পারো। তাহলে আবার আলোচনা করছি। জোভিয়াল শব্দটা হলো গুড হিউমার, মেরি, চিয়ারফুল, লাইভলি যাকে বাংলায় বলা হয় প্রাণবন্ত, ইনক্রেডুলাস মানে আনবিলিভেবল, রিভোল্টিং মানে বিদ্রোহ, যার দুটো ইম্পর্টেন্ট সিনোনিম একটু দূরের কিন্তু পরীক্ষায় আসতে পারে, হরিবল অথবা ডিসগাস্টিং। ডিজি মানে অ্যাকচুয়াল কি জানো তো? মাথা ঘোরা, ডিজিনেস। ডিজিনেস মানে হলো মাথা ঘোরা। হ্যাঁ, তো এটাকে তোমরা মনে রাখবে কনফিউজড হিসেবে দেয়, যে মাথা ঘুরে গেছে মানে কনফিউজড হয়ে গেছে, সেইভাবে ইউজ করে। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? Is the
মিনিং ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝেছো? ওকে, এবার তোমাদের যেটা কাজ হলো স্টুডেন্ট, এই জোভিয়াল দিয়ে একটা সেন্টেন্স তোমাকে কালকে বানাতে হবে, যেগুলো আমি বলে দেব শুধু সেই ওয়ার্ডগুলোকে দিয়েই করতে হবে। একটা সেন্টেন্স বানাতে হবে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য জোভিয়াল শব্দটা দিয়ে, এবং সেটা যেন এমন কোনো সেন্টেন্স না হয়ে যায় যেটা ক্লাস 7, 8 বা 9, 10 এর সেন্টেন্স। একটু স্ট্যান্ডার্ড সেন্টেন্স জোভিয়াল শব্দটা ব্যবহার করে লেখার চেষ্টা করবে। ওকে, জোভিয়াল শব্দটা ব্যবহার করে লেখার শব্দ করবে। আমি পড়াতে থাকছি, দেখে নেব কটা ওয়ার্ড হয় এরকম, সেই কটা ওয়ার্ডের উপর বেস করে তোমাকে কিন্তু সেন্টেন্স ফ্রেমিং করতে হবে, এবং সেই সেন্টেন্স ফ্রেমড সেন্টেন্স গুলো তোমাকে গ্রুপে পোস্ট করতে হবে। এটা ডেসক্রিপটিভ ইংলিশের বেসিক পার্ট। বানিয়ে লেখা শেখার ক্ষেত্রে এটা ডেসক্রিপটিভ ইংলিশের বেসিক পার্ট। ওকে, এর সাথে সাথে আমি আরেকটা হোমওয়ার্ক দেব, সেটা আমি বলে দিচ্ছি। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয়টা হলো ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট শব্দটার সিনোনিম কি হবে স্টুডেন্ট? ইনডিফারেন্ট শব্দটার সিনোনিম কি হবে? ভেরি গুড, নিউট্রাল হবে। ইনডিফারেন্ট মানে হলো কোনো কিছুতেই যায় আসে না। ওকে, মানে ইমপার্শিয়াল, যাকে বলতে পারো ইমপার্শিয়াল। ইমপার্শিয়াল বলতে পারো, নিউট্রাল বলতে পারো, ইমপার্শিয়াল অথবা নিউট্রাল, সিনোনিম হবে নিউট্রাল। ওকে, যে কোনো পক্ষই নিচ্ছে না, নিজের মতো করে নিজে আছে, মানে কোনো কিছুতে যায় আসে না, সেই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। বাকি ওয়ার্ডগুলো দরকার নেই আমাদের মনে রাখার, এই ওয়ার্ডটা দিয়ে কোনো সেন্টেন্স বানানোর প্রয়োজন নেই। 3 নাম্বার, এবার কোথায় কিভাবে সেন্টেন্স তুমি লিখবে সেটা আমি পরে হোমওয়ার্কে আসছি। সিমুলেট, 3 নাম্বারটার উত্তর বলো স্টুডেন্ট। 3 নাম্বারটার আনসার কি হবে আমাদের? সিমুলেট। আনসার করো স্টুডেন্ট। প্রত্যেকে আগে অবশ্যই তোমরা নাম্বারটা দেবে। সিমুলেটের মানে হলো আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স। আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স অথবা ইমিটেট করা, অথবা ইমিটেট করা। ওকে, আউটওয়ার্ড একটা অ্যাপিয়ারেন্স অথবা ইমিটেট করা তোমরা বলতে পারো। আর এখান থেকে অ্যাপ লাইক মানে হলো বানরের মতো দেখতে, আর তেমন মানে মনে রাখার দরকার নেই। এটা দিয়ে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশে কোনো কাজে লাগবে না, এই ওয়ার্ডটা আমাদের কোনো কাজে লাগবে না। 4 নাম্বারটা করো স্টুডেন্ট। চারিসমা, যাকে ক্যারিসমা বলা হয়, কি হবে স্টুডেন্ট? ক্যারিশমা মানে হলো চার্ম অথবা অ্যাপিলিং। চার্ম অথবা অ্যাপিল, আনসার হবে চার্ম। ওকে, মানে কিরকম, যে একটা বলে না কারিশমা আছে খুব, মানে চার্মিং এবং অ্যাপিলিং। ওকে, তাকে তুমি ক্যারিশমা বলতে পারো। ডেসক্রিপটিভ ইংলিশে এই সেন্টেন্সের তেমন কোনো ব্যবহার নেই। তাহলে 4টে সিনোনিমের মধ্যে আমরা শুধুমাত্র পেলাম জোভিয়াল শব্দটা দিয়ে আমরা ডেসক্রিপটিভে কাজে লাগাবো। ওকে, আর তেমন শব্দ এখান থেকে আমাদের মনে রাখার দরকার নেই ডেসক্রিপটিভের ক্ষেত্রে, বাকিটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। চলে আসো স্টুডেন্ট, অ্যান্টোনিমস তোমরা।
অ্যান্টোনিম সিলেক্ট করবে। প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট শব্দটার মিনিং কি হবে, অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে ট্রাই করো। ভেরি গুড, তোমাদের প্রত্যেকেরই খুব ভালো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। প্রেজেন্টের অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? প্রেজেন্টের ক্ষেত্রে আমি দুটো শব্দ আলাদা করে ডিসকাস করব। তো প্রেজেন্ট মানে হলো স্টুডেন্ট শেমলেস, নির্লজ্জ। ওকে, কি বলবো? শেমলেস। প্রেজেন্ট মানে শেমলেস স্টুডেন্ট। ওকে, এক্ষেত্রে আরো দুটো শব্দ আমরা ব্যবহার করতে পারি। আরো দুটো আমরা শব্দ ব্যবহার করতে পারি, সেই দুটো শব্দ হলো ডেফিয়ান্ট, আরেকটা শব্দ হলো ইনসোলেন্ট। ডেফিয়ান্ট অথবা ইনসোলেন্ট। এই ইনসোলেন্ট শব্দটার মানে হলো শোয়িং ল্যাক অফ রেসপেক্ট, আর ডেফিয়ান্ট শব্দটার মানে করতে পারো ডিসওবিডিয়েন্ট। ডিসওবিডিয়েন্ট। ওকে, তো এই তিনটিও কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে প্রেজেন্ট মানে হলো শেমলেস, নির্লজ্জ। ডেফিয়ান্টটাও দেয় সিনোনিম হিসেবে, অথবা ইনসোলেন্টটাও দেয়। ডেফিয়ান্টের মানে হলো ডিসওবিডিয়েন্ট, আর ইনসোলেন্টের মানে হলো শোয়িং ল্যাক অফ রেসপেক্ট। ওকে, আর এখানে তোমার উত্তর হবে হলো ব্যাশফুল। ব্যাশফুল মানে কি? শাই, একটু সবসময় শাই, লজ্জিত ভাব, বা বলা চলে টিমিড, একটু ভীত ভাব, সেই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ব্যাশফুল। তো ব্র্যাজেন শব্দটা তোমরা ব্যবহার করবে ডেসক্রিপটিভে। ব্র্যাজেন শব্দটা দিয়ে কিন্তু তোমাকে যে হোমওয়ার্কটা দেবো সেটা করতে হবে। এটা 2 নাম্বার শব্দ। বয়েস্টেরাস, বয়েস্টেরাস মানে হলো স্টুডেন্ট নয়েজি। বয়েস্টেরাস মানে হলো নয়েজি, যেটা এটার পরস্পরের সিনোনিম, মনে রাখবে। আর হিটেড মানে মনে রাখার দরকার নেই। বয়েস্টেরাস মানে হলো নয়েজি। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকেই মিনিং কটা বুঝেছো? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? 2 নাম্বারটা স্টুডেন্ট করবে এক্সপেক্ট। এক্সপেক্টের অ্যাকচুয়াল মানে হলো হোপ। অ্যাকচুয়াল মানে হলো হোপ স্টুডেন্ট। তাহলে এর উল্টোটা কি হবে? 2 এর সি, ডিসপেয়ার। ডিসপেয়ার মানে হলো ল্যাক অফ হোপ। যাকে বাংলায় বলা যেতে পারে হতাশ। হতাশ। ওকে, এই শব্দটা ভেরি ইম্পর্টেন্ট। এই লোধ, LOATHE, লোধ শব্দটার মানে হলো হেট, ঘৃণা। অ্যাভোর, ডিটেস্ট। প্রত্যেকটার মানেই হলো ঘৃণা।
রিগ্রেটের পরে সব সময় টু বসে, প্রিপজিশন। রিগ্রেট টু মানে কি স্টুডেন্ট? রিগ্রেট টু মানে হলো ফিল সরি, মানে কোনো কিছু করেছো তার জন্য সরি ফিল করা। এর সিনোনিম বলতে পারো অ্যাটন ফর। রিপেন্ট ফর। কৃত কর্মের জন্য প্রায়শ্চিত্ত করা বা দুঃখী ভাব হওয়া। বাংলায় লিখে নেবে কৃত কর্মের জন্য অনুতপ্ত হওয়া। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? রিগ্রেটের পর কিন্তু ফরও হয়, রিগ্রেট ফর। ওকে, মনে রাখবে এটা। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে মেসেজ করো, ইজ দ্য ওয়ার্ড ক্লিয়ার টু ইউ অল? ডেসক্রিপটিভ ইংলিশে আমাদের তেমন এর কোনো ব্যবহার নেই, কেননা এই শব্দটা বিশেষ করে আমরা সিনোনিম অ্যান্টোনিমেই দেখি। ডিসপেয়ার এগুলো সব সিনোনিম অ্যান্টোনিমেই বেশি ব্যবহার হয়। তো তোমরা ট্রান্সলেশনে অ্যাটন ফর, কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত বা দুঃখী অনুভব হওয়া, এই ধরনের ক্ষেত্রে অ্যাটন ফর শব্দটা ব্যবহার করতে পারো। এই শব্দটার উপর বেস করে একটা যে হোমওয়ার্কটা দেব সেটা তোমাকে করতে হবে। তাহলে পরপর তিনটে শব্দ আমি তোমাদের জন্য ডেসক্রিপটিভের ব্যবহারে বলে দিলাম। জোভিয়াল শব্দটা ব্যবহার করতে হবে, প্রেজেন্ট শব্দটা ব্যবহার করতে হবে, অ্যাটন ফর শব্দটা ব্যবহার করতে হবে। স্টুডেন্টস, নাম্বার 3, what will be the answer student? Malodorous, malodorous, স্টুডেন্টস malodorous মানেটা হলো দুর্গন্ধ, যাকে বলা হয় ব্যাড স্মেল। সিনোনিম বলতে ফেটিড, স্টিঙ্গি, পুট্রিড। rancid, সবকটার মানে স্টুডেন্ট পাঞ্জেন্ট। ইয়েস, পাঞ্জেন্টটা ঠিক নয়, পাঞ্জেন্টটা পরে আসছি, পাঞ্জেন্টটা অন্য জিনিস, আমি বুঝিয়ে দেব। তো স্টুডেন্ট এটা ক্লিয়ার? কি কি আমাদের সিনোনিম মনে রাখতে হবে? এটা কিন্তু আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ নয়, অবজেক্টিভেই আসে। ফেটিড, স্টিঙ্গি, পুট্রিড, rancid. ওকে, তাহলে ফেটিড, স্টিঙ্গি, পুট্রিড, rancid, these four synonyms important for bad smell অথবা malodorous। যার উল্টো হবে flagrant। flagrant মানে হলো সুইট স্মেল, সুইট স্মেল। আর এই অ্যাক্রিড অথবা পাঞ্জেন্ট এগুলো মানে হলো বিটার, মানে কর্কশ। বিটার। ওকে স্টুডেন্ট, অ্যাক্রিড অথবা পাঞ্জেন্ট মানে হলো বিটার, মানে যাকে বলে তিক্ত, মানে কটু, কটু আর কি, মানে যেটা স্বাদে খুব তিক্ত বা কটু, সেই ক্ষেত্রে তোমরা অ্যাক্রিড অথবা পাঞ্জেন্ট শব্দটা ব্যবহার করতে পারো। এখান থেকে ডেসক্রিপটিভ ইংলিশে তেমন কোনো কিছু আসে না। তো 4 নাম্বার স্টুডেন্ট, এক্সপাউন্ড, হোয়াট উইল বি দ্য মিনিং অফ দ্য এক্সপাউন্ড?
Do it yourself. Expound. Students, expound actual মানে হলো to explain. To explain, okay? আর অ্যান্টোনিম হলো কনফিউজ। অ্যান্টোনিম হবে কনফিউজ, ওকে? কনফিউজের সিনোনিম আমরা কনফাউন্ডও বলতে পারি। বেসমার্চ শব্দটা সিনোনিম অ্যান্টোনিমেই বেশি আমি দেখেছি। কাউকে সম্মানহানি করা, ডিফেম করা, কাউকে নিচু করা, বাকি তেমন ব্যবহার নেই। কারো সম্মানহানি করা, ম্যালাইন, স্লার, অনেক কিছু হতে পারে। কন্ডেম মানে কি? নিন্দা করা। কন্ডেম মানে ওয়ান টাইপ অফ ক্রিটিসাইজ করা। কন্ডেমটা মনে রাখবে, ক্রিটিসাইজ। আর কনফাইন মানে হলো আবদ্ধ হয়ে যাওয়া, সেক্লুডেড। ও সরি স্টুডেন্ট, সরি, সেক্লুডেড। সেক্লুডেড মানে হলো যখন কেউ নিজেকে কোনো জায়গায় বন্দি করে নেয়, একাকিত্বে বন্দি করে নেয়, তো সেই ক্ষেত্রে কনফাইন বা সেক্লুডেড বলতে পারো, ওকে? আইসোলেটেড করে নেওয়া, ইয়েস। ওকে, is the four synonym and antonym clear to you all student? ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার একদম? এখান থেকে কোন কোন শব্দগুলো ডেসক্রিপটিভে লাগবে আমি আলোচনা করে দিলাম। চলে আসো স্টুডেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ রাউন্ড অ্যাবাউট ওয়ে অফ এক্সপ্রেশন মানে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা। কি হবে আনসার স্টুডেন্ট? সার্কামলোকিউশন বলা হয় একে। ভেরি গুড, একে সার্কামলোকিউশন বলা হয়। ভার্বোসিটি মানে হলো বেশি শব্দ ব্যবহার করা, টু ইউজ টু ওয়ার্ডস লুকাসিয়াস মানে হলো বেশি কথা বলে যে, টকেটিভনেস। বেশি কথা বলে যে তাকে বলতে পারো টকেটিভনেস বলতে পারো, ওকে? লুকাসিয়াস বলবে তাকে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝেছো? চলে আসো পরেরটা স্টুডেন্ট। সুইটেবল আর ইন্টেন্ড ফর অনলি ইয়ং পারসন, যে ইয়ং পারসনদের জন্য সুইটেবল, তাকে কি বলবে? উত্তর করো স্টুডেন্ট। দুইয়ের ডি, তাকে জুভেনাইল বলা হয়। আর পিউরাইল মানে হলো কি? পিউরাইল মানে হলো স্টুডেন্ট চাইল্ডিশ। আর অ্যাডোলেসেন্ট মানে কি? ওই যাকে বলে বয়স সন্ধি। বয়স সন্ধিকাল, ওকে? তাকে অ্যাডোলেসেন্ট বলা হয়। চলে আসো 3 নাম্বার।
a person who has lost the protection of the law, যে যার আর ল এর কোনো প্রোটেকশন যার উপর নেই, তাকে কি বলা হয়? 3 নাম্বার স্টুডেন্টস, 3 নাম্বার কি হবে? তাকে আউটল বলা হয়। মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, তাকে আউটল বলা হয় স্টুডেন্ট। ইমিগ্রান্ট মানে হলো তোমার দেশে যে আসছে তাকে ইমিগ্রান্ট, ইনকামার। আর এমিগ্রান্ট মানে যে তোমার দেশ ছেড়ে যাচ্ছে। টু লিভস। আউটকাস্ট মানে কি স্টুডেন্ট? আউটকাস্ট কালকে আমরা একটা শব্দ শিখেছি না, দ্বীপান্তর করা, ভ্যানিশ। অথবা এক্সাইল। মনে থাকবে স্টুডেন্ট, ভ্যানিশ অথবা এক্সাইল, তাকে আউটকাস্ট বলা হয়। প্রত্যেকটা শব্দ ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? 4 নাম্বার, ফলসিফিকেশন অফ ডকুমেন্টস, তাকে কি বলবে? তাড়াহুড়োতে ভুল করলে অন্যতম, তাকে ফোরজারি বলা হয়, জেরক্সিং নয়। জেরক্স করা মানে কপি করা। 4 বি। ইয়েস, সোজা ছিল। চলে আসো স্টুডেন্ট, ইডিওমেটিক এক্সপ্রেশন, গেট ক্র্যাশার কি বলবে? গেট ক্র্যাশার কে কি বলবে? গেট ক্র্যাশার মানে হলো স্টুডেন্ট, তোমার বাড়িতে ধরো একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি সবাই একটা গেট বানিয়েছো সবাইকে ওয়েলকাম করার জন্য, কিন্তু কিছু লোককে তুমি বাধা দিচ্ছ যাতে না ঢোকে। দিস কল আনইনভাইটেড গেস্ট, মানে তোমার গেটে তুমি একটা ক্র্যাশার করছো, যে না এখান দিয়ে ঢুকতে দেব না, এরকম ব্যাপার, তো তাকে তুমি আনইনভাইটেড গেস্ট বলবে। টু অ্যাঙ্গেল স্টুডেন্ট কি হবে? টু অ্যাঙ্গেল, হোয়াট উইল বি দ্য আনসার? দুইয়ের আনসার কি হবে? ইয়েস, টু অ্যাঙ্গেল মানে টু ফিশ, ফিশিং করা, তাকে টু অ্যাঙ্গেল বলা হয়। আমরা দেখো না মাছের যে বড়শি যাকে বলে, টু অ্যাঙ্গেল মানে বড়শি দিয়ে তোলা, এটার কথা বলছি। টু গিভ ওয়ানসেলফ এয়ার্স, ওকে, টু গিভ ওয়ানসেলফ এয়ার্স, তাকে কি বলবে? বিহেভ অ্যারোগেন্টলি, বিহেভিং অ্যারোগেন্টলি, ওকে। যাকে তুমি দেখবে একটু তোল্লা দিচ্ছ, তোল্লা দেয়া মানে এয়ার দিচ্ছ, যাকে তুমি প্রাধান্যতা বেশি দিচ্ছ, সে দেখবে সেই জায়গাতে সব সময় নিজের প্রভাব প্রতিপত্তি স্থাপনার চেষ্টা করে, তাই না? তো সেটাকেই বলা হচ্ছে টু গিভ ওয়ানসেলফ এয়ার্স, মানে বিহেভিং অ্যারোগেন্টলি। মনে রাখার চেষ্টা করবে স্টুডেন্টস। অ্যাট এ স্টোনস থ্রো, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এর সঙ্গে সবসময় অ্যাপোস্ট্রফি এস বসে, এর উপর বেস করে কোশ্চেন দেয়, এরর কারেকশন দেয় পিএসসি। একটি স্টোন থ্রো ডিস্টেন্স থেকে, তোমরা মনে রাখবে স্টোনস এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়, মানে খুব শর্ট ডিস্টেন্স, অ্যাট এ শর্ট ডিস্টেন্স, ওকে। চলে আসো স্টুডেন্ট, ডাব্লিউবিসিএস প্রিলিম স্পেশাল 1 নম্বরের উত্তর করো। আই উইল বি ভেরি বিজি লেটলি, সেন্টেন্স ইমপ্রুভ করবে। হোয়াট উইল বি ইওর আনসার? ট্রাই ইয়োরসেলফ। একটা জিনিস মনে রাখবে স্টুডেন্ট, এই লেটলি শব্দটা মানে হলো রিসেন্টলি।
আর এটা সব সময় প্রেজেন্ট পারফেক্টে ব্যবহৃত হয়। Very good student, answer will be have been. Conception clear student? Conception clear? মনে থাকবে স্টুডেন্ট? Is it clear? চলে আসো স্টুডেন্ট। 2 নাম্বার, you are warned against committing the same mistake again. কি হবে? কি হবে স্টুডেন্টস? এগুলো সব এমটিএস এর কোশ্চেন, এমটিএস এ এসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আনসার হবে নো ইমপ্রুভমেন্ট। শেখার জিনিস একটাই, ওয়ার্নের সঙ্গে সব সময় এগেইনস্ট প্রিপজিশন বসে, মনে রাখবে। আর এর পরে ভার্ব উইথ আইএনজি বসে স্টুডেন্ট। ওকে, সো ওয়ার্নড এগেইনস্ট কমিটিং, correct formation, no improvement required. Is it clear student? প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো স্টুডেন্টস? চলে আসো 3 নাম্বার স্টুডেন্টস। I wrote him a letter of condolence of his father's disease. Disease মানে মারা যাওয়া। কি হবে স্টুডেন্ট? শেখার জিনিস এটাই স্টুডেন্ট, কন্ডোলেন্সের সঙ্গে আমরা সব সময় অন ব্যবহার করব। আর কার কার সঙ্গে? কংগ্রেচুলেট, কন্ডোলেন্স, এদের সঙ্গে আমরা অন ব্যবহার করব। ভেরি ইম্পর্টেন্ট এই কংগ্রেচুলেট। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? না, এই জায়গাটা একটু বুঝে নাও। ফাদার্স মানে কি? বাবাদের। যদি দেখো এস এর পরে অ্যাপোস্ট্রফি আছে, তার মানে ভাববে সেটা প্লুরাল। যেমন আমরা গার্লস স্কুল লিখি, ওকে দেবারতী, ওকে নো প্রবলেম, ভুলে যাওয়া যেতেই পারো, অসুবিধা নেই। এই জন্যই তো ক্লাসটা রাখা, যাতে আমরা বারবার মনে রাখতে পারি। 4 নাম্বার, no sooner had the destruction completed than mother walked in. Than mother walked in. কি হবে? স্টুডেন্টস, এই নো সুনারের ব্যবহার, নো সুনারের ব্যবহার খুব ইম্পর্টেন্ট। নো সুনার অ্যাকচুয়ালি দুটো ঘটনার মধ্যে আমরা ব্যবহার করে থাকি। তো কিভাবে করব স্টুডেন্ট? জেনারেলি ছোটবেলায় তোমরা করেছো, দুটো ঘটনার মধ্যে, যেমন এভরিবডি প্রোটেস্টেড অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ গিভেন দ্য অপরচুনিটি, অথবা যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, দ্য ব্রিজ
collapsed as soon as the river flooded. বলে এই সেন্টেন্সটাকে নো সুনার দিয়ে লিখুন। নো সুনার মানে অনেকটা যেই মাত্র না, যেই মাত্র না। তো মনে রাখবে এটা দিয়ে লেখার কায়দাটা কি স্টুডেন্ট শিখে নাও। মনে রাখবে এখানে প্রথম কোন ঘটনাটা ঘটেছে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আগে আমাকে বলো যে ব্রিজ কোল্যাপস হয়েছে নাকি নদী আগে ফ্লাডেড হয়েছে, কোনটা হয়েছে স্টুডেন্ট? কোনটা হয়েছে? রিভার। তাহলে এখানে তুমি রিভার ফ্লাডেড হলো ফার্স্ট ইনসিডেন্ট, ব্রিজ কোল্যাপস হলো সেকেন্ড ইনসিডেন্ট। তো লেখার সময় মনে রাখবে স্ট্রাকচার হলো নো সুনার। যদি দুটো ঘটনার মধ্যে সময়ের গ্যাপ থাকে অনেক, সেই ক্ষেত্রে তুমি হ্যাড ব্যবহার করবে। যদি টাইমের গ্যাপ না থাকে তাহলে ডিড ব্যবহার করবে। হ্যাড ব্যবহার করলে তোমাকে প্রথম ঘটনার আগে সাবজেক্ট আনতে হবে। প্রথম ঘটনার সাবজেক্ট কি? প্রথম ঘটনার সাবজেক্ট কি স্টুডেন্ট? রিভার। তাহলে নো সুনার হ্যাড দ্য রিভার, যেহেতু তুমি হ্যাড এনেছো তাই ফ্লাডেড লিখতে হবে। সরি, ফ্লাডেড লিখতে হবে। আর যদি তুমি নো সুনার ডিড লেখো, আর যেহেতু এখানে আমরা কোনটা লিখবো আমি জিজ্ঞেস করব, তোমরা বলবে দ্য রিভার ফ্লাড। নো সুনার ডিড দ্য রিভার ফ্লাড। ওকে, তো এই দুটোর মধ্যে তুমি যে কোনোটা লিখতে পারো, নো প্রবলেম। ওকে, এবার নো সুনার থাকলে তোমাকে একটা দেন আনতে হবে, তারপরে সেকেন্ড ঘটনা লিখতে হবে। দ্য ব্রিজ collapsed. তো এখানেও দেখো no sooner had the destruction completed than mother walked in. যে ডিস্ট্রাকশন কমপ্লিটেড হয়ে যাওয়ার পর মা ওখান থেকে ওয়াকড ইন করলো, মানে ওর মধ্য দিয়ে গেলেন। ওকে, তো এখানে নো ইমপ্রুভমেন্ট, নো সুনারের সঙ্গে দেন বসে, এটা প্রথম ঘটনা। হ্যাড আছে, তার সঙ্গে ভি3 এসছে, এটা দ্বিতীয় ঘটনা। সো সেন্টেন্স ইজ কমপ্লিটলি কারেক্ট। ইজ দ্য কনসেপশন ক্লিয়ার স্টুডেন্ট? যেই মাত্র না, যেই মাত্র না নদীতে বান আসলো, ব্রিজটা ভেঙে পড়লো। ওকে, বোঝা গেছে? অন্যতমা 5 নম্বরের উত্তর করবে সাথে সাথে, সাথে সাথে, আসার সঙ্গে সঙ্গে। ওকে, I have never seen dash movie in my life. What will be the answer? স্টুডেন্ট মনে রাখবে সাচের পরে যদি দেখো নাউন বসেছে প্লাস কোন নাউন বসেছে, তাহলে মাঝখানে একটা এ অথবা এন দিতে হয়। মনে থাকবে স্টুডেন্ট, এটা সাচের পরে যদি নাউন পাও, যেমন মুভি, এটা নাউন, ইউ হ্যাভ টু ইউজ এ অথবা এন। এম কনসোনেন্ট, তাই আমরা এ ব্যবহার করব। আওয়ার আনসার উইল বি সাচ এ।
Is the conception clear, student? Is the conception clear? প্রত্যেকে বুঝেছো? Okay. Number 6. You must avoid dash cell phones while driving. You must avoid, yes student, avoid, begin, এদের পরে আমরা জেনারেলি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি, ইউজিং হবে। They are innocent dash the crime. Appropriate preposition আমি বলেছি অল্প অল্প করে শেখাবো, সেটাই শিখছি আমরা। What will be the answer, student? ইনোসেন্টের পর অফ, যে তারা এই ক্রাইমের জন্য করেনি, তারা এই ক্রাইমটা করেনি, তারা এই ক্রাইমের ক্ষেত্রে খুবই ইনোসেন্ট। ওকে, ইনোসেন্টের পরে আমরা অফ ব্যবহার করব। 8 নাম্বার স্টুডেন্ট, আই এম শর্ট ড্যাশ মানি দিস উইক, মানে আমার কাছে বেশি টাকা নেই এই সপ্তাহে। ক্যান ইউ লেন্ড মি সাম? ইয়েস স্টুডেন্ট, শর্ট অফ মানি বলা হয় যে আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, আই এম শর্ট অফ মানি। ওকে, ভেরি গুড। 9 নাম্বারটাও পারা উচিত। প্লিজ ডোন্ট বি প্রাউড ড্যাশ ইউর হোমওয়ার্ক, আই নো ইউ হ্যাভ নট ডান ইট অফ। তাহলে কি কি শিখে নিলাম? 10 নাম্বারটা করে নেই, তারপরে বুঝবো। দ্য ডিটেকটিভ, সরি একটা আপডেট নিচ্ছে। The detective said that there was no chance dash finding the persons who wrote this letter. কি হবে স্টুডেন্ট 10 এর? yes, chance of। তাহলে কি কি শিখলাম? innocent of, short of, proud of, chance of। of থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। ওকে, মনে রাখবে এটা, চান্স অফ ডুইং সামথিং, চান্স অফ ডুইং সামথিং। Is the concept clear, student? Is the concept clear to you all? প্রত্যেকে বুঝেছো? বেশি নয়, আমি যেটুকু শিখিয়ে দেবো সেইটুকুনি মনে রাখো, বেশি পড়ার দরকার নেই, অন্য সাবজেক্টে সময় দাও। এবার আসি স্টুডেন্ট ডেইলি নিউজ পেপার ভোক্যাব, নিউজ পেপার ডেইলি ভোক্যাব। রিভাইভাল, রিভাইভাল শব্দটা হলো an improvement in condition। ওকে, ইউনিল্যাটারালি মানে কি? একাই কোনো কিছু করা, ডান বাই ওয়ান মেম্বার অফ দ্য গ্রুপ, তাকে ইউনিল্যাটারালি বলা হয়। আগে আমি পড়িয়ে নিচ্ছি, তারপরে কি করব আমরা দেখছি। এনভয় মানে হলো রিপ্রেজেন্টেটিভ, ওয়ান ওয়ার্ডে দিতে পারে। ব্লিঙ্ক মানে উইং, চোখ পিট পিট করা, তাকে বলছে। ইম্পোর্টস মানে হলো ফোর্স, জোর করে করা কোনো কিছুকে ইম্পোজ বলবো। স্যাংশন, দেখো স্টুডেন্ট এই স্যাংশন শব্দটা দুরকম হয়। যখন স্যাংশনের মানে নাউন তখন হলো ব্যান,
রেস্ট্রিকশন, ব্যান অথবা রেস্ট্রিকশন। আবার যখন ভার্ব তখন মানে গ্রান্ট। ওকে, ওয়ারি শব্দটা মানে কি কশাস, ভেরি কেয়ারফুল অথবা কশাস। অ্যাবান্ডন মানে কি পরিত্যাগ করা কোনো কিছুকে। প্রক্সি মানে কি দ্য অথরিটি গিভেন টু সামওয়ান, যেরকম তোমরা ক্লাসে প্রক্সি দিতাম আমরাও দিতাম, তাকে বলা হয় যে আমার হয়ে তুমি বলবে, অথরিটি গিভেন টু সামওয়ান। ডিরেইল মানে আউট অফ ট্র্যাক। রিস্ট্রেইনড মানে কি দ্য কোয়ালিটি অফ বিং কাম, সেলফ কন্ট্রোল বলা চলে। রিস্ট্রেইনড অ্যাকচুয়ালি মানে হলো কন্ট্রোল। রিজলভ করা মানে কি, রিজলভ মানে হলো কোনো অ্যাকসেপ্টেবল সলিউশন খুঁজে বার করা। ডিসম্যান্টেল করা মানে কি স্টুডেন্ট, টু টেক পার্ট, টু টেক অ্যাপার্ট, কোনো কিছুকে খুলে দেওয়া। ওকে, ডিসম্যান্টেল করা, জটলা ছাড়িয়ে দেওয়া। কোনো প্রবলেমের সলিউশন তুমি বার করছো, সেই প্রবলেমের জটলাগুলোকে ছড়াচ্ছ, সেগুলোকে ডিসম্যান্টেল বলবে। আর রেজিম মানে এ মেথড অর সিস্টেম অফ গভর্নমেন্ট, এ মেথড অর সিস্টেম অফ গভর্নমেন্ট ওয়ান ওয়ার্ডে এইভাবে দিতে পারে। এবারে স্টুডেন্ট এখান থেকে ডেসক্রিপটিভ ইংলিশে আমাদের কি ব্যবহার আছে দেখো। ডেসক্রিপটিভ ইংলিশে আমি এখানে তিনটে বা চার পাঁচটা শব্দকে সেন্টেন্সের মাধ্যমে তুলেছি। হাউ টু ইউজ ইন ডেসক্রিপটিভ ইংলিশ, বিশেষ করে রিভাইভাল, ইউনিল্যাটারালি, স্যাংশনস, ইম্পোজড আর ওয়ারি, এই শব্দ কটাকে আমরা, বা অ্যাবান্ডন। তো এই কটা শব্দ দেখে নাও। The Vienna talks between the remaining members of the Iran nuclear deal. ভিয়েনাতে যে টকসটা হয়েছিল, বৈঠকটা হয়েছিল, কাদের মধ্যে? রিমেইনিং মেম্বার, অবশিষ্ট মেম্বাররা কাদের? অফ দ্য ইরান নিউক্লিয়ার ডিল, ইরান নিউক্লিয়ার ডিলের। ওকে, কারা কারা তারা? চায়না ছিল, রাশিয়া ছিল, ইউকে ছিল, ফ্রান্স ছিল, জার্মানি ছিল এবং ইরান ছিল। হ্যাভ রেইজড হোপস মানে আশা দেখিয়েছিল, ফর দ্য রিভাইভাল অফ দ্য এগ্রিমেন্ট। রিভাইভাল মানেটা কি শিখলাম ভালো করে যদি দেখো স্টুডেন্ট। ফর দ্য রিভাইভাল অফ দ্য এগ্রিমেন্ট, রিভাইভাল কি শিখলাম? ইমপ্রুভমেন্ট অফ এ কন্ডিশন। তাহলে কোন জিনিসের যখন তুমি ইমপ্রুভমেন্টের কথা ভাবছো, তো সেই ক্ষেত্রে তুমি এই রিভাইভাল শব্দটা ব্যবহার করতে পারো, যে রিভাইভাল অফ দ্য এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টটাকে আরো মজবুত করতে বা মজবুত করার ক্ষেত্রে এরা কি করছে, একটা আশাবাদী ছিল। ফ্রম হুইচ, যেখান থেকে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনিল্যাটারালি উইথড্রিউ দ্য ইউএস। ইউনিল্যাটারালি দেখো শব্দটা, এই যে গ্রুপ, একটা গ্রুপের থেকে যখন আলাদা হয়ে কেউ থাকে তখন ইউনিল্যাটারালি বলে। যেমন চায়না, রাশিয়া, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইরান, এরা প্রত্যেক একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে ইউএসএও ছিল। তাহলে একটা গ্রুপ থেকে যখন আলাদা হয়ে কেউ কোনো কিছু করে তাকে ইউনিল্যাটারালি বলে। যেমন ডান বাই ওয়ান মেম্বার অফ দ্য গ্রুপ। ওকে, ডান বাই ওয়ান মেম্বার অফ দ্য গ্রুপ মানে ইউনিল্যাটারালি বলে। তাহলে রিভাইভাল এবং ইউনিল্যাটারালি শব্দটা তোমরা বুঝতে পেরেছো কোথায় ব্যবহৃত করবে, কোথায় ব্যবহার করবে। যে কোথাও কোনো জিনিসকে, কোনো সিচুয়েশনকে মজবুত করার ক্ষেত্রে ব্যবহার করবে। আর যখন সেখান থেকে তুমি একা কোনো ডিসিশন নিয়ে বা ওই গ্রুপ থেকে তুমি একা নিজে দায়িত্ব নিয়ে সরে যাবে, বা তোমার নিজের ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে তুমি ব্যবহার করে বেরিয়ে যাবে বা যুক্ত হবে, দিস ইজ কল্ড ইউনিল্যাটারালি, মানে ডান বাই ওয়ান পারসন অফ দ্য গ্রুপ। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? এক নম্বর সেন্টেন্সটা প্রত্যেকে বুঝেছো ডেসক্রিপটিভে কিভাবে ব্যবহারের? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? এখন থেকে এটাই চালু হবে। এবার তোমাদের হোমওয়ার্ক আমি দেব কি করতে হবে। তারপর হলো যে আমরা স্যাংশনস, এই যে বললাম না স্যাংশনস মানে হলো ব্যান। ওকে, ব্যান শব্দটাও কিভাবে ব্যবহার করব। দ্য ইউএস ওয়ান্টস ইরান, ইউএস কি চেয়েছিল? ইরান টু এন্ড ইটস ইউরেনিয়াম এনরিচমেন্ট, যে ইরানের যাতে এই যে ইউরেনিয়ামের যে প্রাচুর্যতা, এনরিচমেন্ট মানে প্রাচুর্যতা, সেটা যাতে কি হয় এটা চেয়েছিল ইরান, যাতে ইরানের যাতে শেষ হয়ে যায় সেটা ইউএস চেয়েছিল। এন্ড সেন্ট্রিফিউগ ডেভেলপমেন্ট, সেন্ট্রিফিউগ মানে হলো
কেন্দ্রীভূত করতে চাইছিল ডেভেলপমেন্ট প্রোগ্রামসকে and return to the 2015 এগ্রিমেন্ট, এবং 2015 তে ইরান এবং ইউএস এর মধ্যে যে এগ্রিমেন্ট ছিল সেখানে ফেরত আসতে বলছিল। যখন তেহরান হ্যাজ ডিমান্ডেড দ্য ইউএস লিফট অল স্যাংশন মানে ব্যান। এবার কি হয়েছিল, এই ইউএস কি করেছিল, অনেকগুলো প্রতিবন্ধকতা রেখেছিল এই এগ্রিমেন্টের মধ্যে। তখন তেহরান বলছে হ্যাঁ আমি তোমার এই ইউরেনিয়ামের প্রাচুর্যতা কমিয়ে আমি তোমাকে ইউরেনিয়াম দিতে পারি, কিন্তু তুমি যে আমার চুক্তির মধ্যে কিছু ব্যান প্রতিবন্ধকতা রেখেছো সেটাকে আগে সরাও। সেটা কার দ্বারা হয়েছিল? ফোর্স, মানে জোর করে করা হয়েছিল, ফোর্স বাই দ্য মিস্টার ট্রাম্প। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? 3 নাম্বার শব্দ এটা, 4 নাম্বার শব্দ এটা। ইজ ইট ক্লিয়ার? Is the sentence and is the meaning and where we are using the sentences and where we are using the words, is it clear to you all? This is the basic learning part of descriptive English. যেহেতু আমাদের এখন পরীক্ষা আস্তে আস্তে এগিয়ে আসছে, আমি এগুলো করাতে থাকবো তোমাদের, এবং তার উপর হোমওয়ার্ক থাকবে। এতে দেখবে তোমাদের পুরো ক্ল্যারিটি এসে যাবে একটা শব্দ সম্বন্ধে। বাট ওয়ারি ইরান, ভালো করে দেখো, কশাস, সাবধানী ইরান, তাহলে তুমি এখানে কশাস শব্দটা ব্যবহার করতে পারো। কশাস, যে ওয়ারি ইরান মানে কি? কশাস ইরান, সাবধানী ইরান। which was fully complained, যেটার উপর কমপ্লেইন করা ছিল, with the agreement, কে করেছিল? যে এই এগ্রিমেন্ট নিয়ে যেটা অলরেডি কমপ্লেইন, মানে ইরানেরই দোষ সমস্ত কিছু। সেই ক্ষেত্রে সাবধানী ইরান কি করেছে, বিশেষ করে when Mr. Trump abandoned it মানে হলো লিভ ইট, ত্যাগ করেছিল, লিভ ইট, ওকে, লিভ হবে না এখানে, লেফট হবে, ওকে। লেফট হবে কেন স্টুডেন্ট? বিকজ এক মিনিট স্টুডেন্ট, লেফট হবে কেন? অ্যাবান্ডন্ড আছে, লেফট, ত্যাগ করেছিল। and slapped back sanctions মানে হলো ব্যান, মানে ব্যান লাগিয়ে দিয়েছিল, প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছিল। has rejected the offer seeking more concrete measure from the US, তাহলে cautious মানে হলো wary, এই শব্দটাও তোমরা ব্যবহার করবে 5 নাম্বার। আর abandoned মানে কি? ত্যাগ করা, কোনো কিছুকে ছেড়ে দেওয়া, এটা 6 নাম্বার শব্দ। তাহলে এখানে দেখো স্টুডেন্ট 6টা শব্দ আলোচনা করলাম, সাথে তোমাকে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য 6টা এবং বাকি এখানে আরো 3টে দিয়েছি। দেখে নাও এখানে কি কি শব্দ দিয়েছি স্টুডেন্ট। এখানে আমরা অ্যাটম, এখানে শব্দ দিয়েছি ব্রাজিন, এই শব্দটা, তারপরে দিয়েছি জোভিয়াল এই শব্দটা, আর অ্যাটম ফর বলে একটা ফ্রেজাল ভার্ব দিয়েছি। তাহলে এই এতগুলো শব্দ নিয়ে তোমাকে যে হোমওয়ার্কটা করতে হবে, আউটকাস্ট লাগবে না, দরকার নেই। আউটকাস্ট মানে ব্যানিশ, এক্সাইল, কাউকে দ্বীপান্তর করা, দরকার নেই। তো এই যে শব্দগুলো তোমাদের আলোচনা করে দিলাম, ডেসক্রিপটিভে কোথায় ব্যবহার সেটা বলে দিলাম, এই নিয়ে তোমাদের যেটা করতে হবে, তুমি তোমার আজকে সারাদিনে তুমি যা কাজ করেছো, সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত, সেখানে অনেক সাবধানী কাজ, সেখানে অনেক ভালো কাজ, কোথাও থেকে তুমি বেরিয়ে এসছো, এই নিয়ে তোমাকে 10টা সেন্টেন্স তোমার ঘটনাক্রম সাজিয়ে একটা প্যাসেজের মতো ছোট লিখতে হবে, যেখানে এই শব্দের ব্যবহারগুলো করে তোমাকে নিচে আন্ডারলাইন করে দিতে হবে, সরি নিচে আন্ডারলাইন হয় না, আন্ডারলাইন করে দিতে হবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? তোমার আজকের দিনের যে ঘটনাক্রম ঘটেছে তোমার সঙ্গে, সেটার উপর বেস করে, দিস ইজ কল্ড ডায়েরি রাইটিং প্র্যাকটিস ফর বেসিক লার্নিং ইন ডেসক্রিপটিভ ইংলিশ। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাটেম্পট অফ ডেসক্রিপটিভ লার্নিং। ওকে, আমরা এইভাবেই শিখেছি। তোমাকে তোমার সারাদিনের যে ঘটনাক্রম
সেখান থেকে এই শব্দগুলো ব্যবহার করে তোমাকে একটা প্যাসেজ লিখতে হবে। সেই প্যাসেজ যেন কোনোভাবেই 50 থেকে 60 ওয়ার্ডের বেশি না হয়, খুব বড় জোর 70 থেকে 80, এর বেশি যেন না হয়। একটা প্যাসেজ লিখে তোমাকে কাল দুপুর 1টার মধ্যে গ্রুপে পোস্ট করতে হবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? এরপর দেখো, এই প্র্যাকটিস করতে থাকলে দেখবে তুমি 1 মাসের মধ্যে ডেসক্রিপটিভ ইংলিশ লেখার সাহস পেয়ে গেছো। ওকে, বানিয়ে লেখা, শব্দের ব্যবহার, এগুলো তুমি আস্তে আস্তে পারতে থাকবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? হোয়াট ইজ দ্য হোমওয়ার্ক? হোয়াট ইউর হোমওয়ার্ক? হ্যাভ ইউ গট ইট? Is it clear, student? Is it clear? You all have to write it. You all have to write it. তোমার নিজের আজকের সারা দিনের ঘটনাক্রম, তুমি কি করেছো, তুমি কি করেছো, তোমার কারোর সঙ্গে প্রবলেম হয়েছে, কারোর সঙ্গ থেকে তুমি কি হয়েছে, কোন বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছে, যাই হোক যেরকম যা হয়, এর মধ্যে তুমি এই শব্দগুলোর ম্যাক্সিমাম ব্যবহার দেখিয়ে তোমাকে 70 থেকে 80টা ওয়ার্ডের মধ্যে একটা প্যাসেজ লিখতে হবে। লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে কাল দুপুর 1টার মধ্যে পোস্ট করতে হবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ওকে, তো স্টুডেন্টস, আমাদের ডেসক্রিপটিভ ইংলিশের এই হোমওয়ার্ক চলতে থাকবে। আর সপ্তাহে আমি 2 দিন বা 3 দিন ডেসক্রিপটিভ ইংলিশ করাবো। কালকে লিখিয়ে দিয়েছি, নতুন যে টপিক আছে সেটা আলোচনা করব। আলোচনা করে লিখিয়ে দেওয়ার চেষ্টা করব কি কি থিমের উপর বেস করে পরের সপ্তাহের টপিক রাইটিং লিখবে। ওকে, এগুলো কিন্তু চলতে থাকবে। এবং শব্দের ব্যবহার এবং এই ক্লাসগুলোকে খুব যত্ন করে ফোকাস করে বারবার রিভাইজ করো। আশা করি প্রিলিমসে 20+ স্কোর তোমার হবেই হবে। ওকে, এবং ডেসক্রিপটিভ ইংলিশও তুমি ভালো শিখে যাবে। তো স্টুডেন্টস, এই পর্যন্তই রইলো। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং। গুড নাইট টু ইউ অল।